গুড মর্নিং ছাত্ররা। আজকে গাউসের যে অ্যাপ্লিকেশন তড়িৎ ক্ষেত্রে, সেই অ্যাপ্লিকেশনের কয়েকটা তো আগের দিন শিখিয়েছিলাম। আজকে আরও কয়েকটা অ্যাপ্লিকেশন তোমাদের শেখাচ্ছি, যেগুলো নিয়ে তোমাদের একটু সমস্যা হচ্ছে। যেমন অ্যাট ফার্স্ট আমি শুরু করছি অসীম পাত দিয়ে। প্রশ্নটা কেমন থাকবে যে একটি অসীম পরিবাহী পাত, আর যদি কুপরিবাহী হয় তাহলে আধানগুলো নিশ্চয়ই সুষমভাবে বণ্টিত করে দেওয়া থাকবে। আর অসীম পাত পরিবাহী পাত হলে পারে তো আধান নিজেই সুষমভাবে বণ্টিত হয়ে যাবে। সেই পাতের নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে দেওয়া থাকবে। এইবার অসীম পাত ব্যাপারটা কি? অসীম পাত মানে হচ্ছে যে পাতের কোনো শেষ নেই। তো আমরা একটা অসীম পাত কখনোই বইয়ে খাতায় আঁকতে পারবো না। তো আমরা করব কি, একটা অসীম পাতের খণ্ডাংশ আঁকবো। আর দ্বিতীয় কথা, পাত বলতে কি বোঝাচ্ছে? পাত বলতে বোঝাচ্ছে যে এর থিকনেস নেই, থিকনেস টেন্স টু জিরো ভেবে নিতে পারি আমরা। তো এই একটা অসীম পাত আমি আঁকলাম, অসীম পাত নয়, অসীম পাতের একটা খণ্ডাংশ আঁকলাম। তো এর খুব নিকটস্থ বিন্দু, যদিও আমি মনে উপরেই আঁকছি, কিন্তু ভেবে নাও পাতের খুব কাছে আছে, পাতের গায়ে ঠেকে নেই, বিন্দুটা পাতের খুব কাছে আছে। তো এই যে বিন্দু, পি বিন্দুই ধরলাম, নাম দিলাম পি বিন্দু। এই পি বিন্দুতে আমাকে এই পাতের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। আর কি বলা আছে? আর বলা আছে পাতের মোট কত আধান, অসীম পাত মোট কত আধান বলা নেই। কি বলা আছে না, একক ক্ষেত্রফলে কত আধান আছে সেটা সিগমা। আধানের ক্ষেত্রীয় ঘনত্বটা দেওয়া আছে, সেটা হচ্ছে সিগমা। তো পি বিন্দু নেওয়া হলো। তো আমরা এবার গাউস অ্যাপ্লাই করতে গেলে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে, যে গাউসীয় তলটা আসলে একটা চোঙের মতো, যে চোঙটা এই তলটাকে ভেদ করে তলের বিপরীত দিক পর্যন্ত বিস্তৃত। ধরলাম এখানে গিয়ে তলটাকে ভেদ করেছে, তলটাকে ভেদ করে তলের বিপরীত দিক পর্যন্ত বিস্তৃত। তার মানে এই দিকটা দেখা যাচ্ছে, আর এটা উপরেরটা, আর এই আমার তল। তাহলে আশা করি চোঙের ব্যাপারটা বোঝা গেল। এইবার যেটা বিষয়, সেটা হচ্ছে যে বলরেখাগুলো কেমন, বলরেখাগুলো আমি কেমন ভেবে নেব। আসলে যেহেতু এটা পরিবাহী পাত, আধানগুলো সুষমভাবে বিন্যস্ত আছে, অথবা কুপরিবাহী পাত হলেও আধানগুলো সুষমভাবে বিন্যস্ত করে রাখা হয়েছে, তাহলে বলরেখা কিন্তু এই পাতের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোবে। তাহলে বলরেখা যেহেতু পাতের সঙ্গে লম্বভাবে নির্গত হচ্ছে সামনে পিছনে, তো এই যে চোঙটা কল্পনা করেছি, যেটা পাত ভেদ করে গেছে, পাতের সঙ্গে অবশ্যই লম্বভাবে আছে। তো চোঙের এই বৃত্তাকার তল দিয়ে বলরেখাগুলো কি সমকোণে নির্গত হবে, এই বৃত্তাকার তল দিয়েও সমকোণে নির্গত হবে। তাহলে তড়িৎ ক্ষেত্রটা এখানে কেমন, এই দিক বরাবর, আবার ওদিকেও ওই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র। তাহলে পাতের তলগুলো দিয়ে সমকোণে বেরোচ্ছে, মানে ফ্লাক্সটা সমকোণে নির্গত হচ্ছে এই যে কল্পনার যে গাউসীয় তল তার বৃত্তাকার অংশ দিয়ে। আর এই যে কল্পনার যে তলটার এই যে পার্শ্বতলটা, যেটা বক্রতল, চোঙের বক্রতলটা, তার সঙ্গে বলরেখাগুলো কেমন সমান্তরালে থাকছে। তাহলে ওই পার্শ্বতল দিয়ে কোনো ফ্লাক্স নির্গত হবে না। তাহলে এটাই আমাদের প্রতিসাম্য। যে প্রতিসাম্য থেকে কী বুঝতে পারছি, এই বৃত্তাকার চোঙের বৃত্তাকার তলে সর্বত্র তড়িৎ ক্ষেত্রফলের মান একই, এদিকে ওদিকেও, এবং তা বৃত্তাকার তলের সঙ্গে সমকোণে নির্গত, এই কথাটা আমরা বলে দেবো। এবং পার্শ্বতল দিয়ে কোনো ফ্লাক্স নির্গত বা হচ্ছে না বা প্রবেশ করছে না, এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। আর একটা কথা বলি, এই যে চোঙটা ধরেছি এটাকে আসলে পিল বক্স বলে, গাউসিয়ান পিল বক্স বলে। কেননা এর হাইটটা অতি নগণ্য, কারণ এই যে বিন্দুটা, এই বিন্দুটা বলেই দেওয়া হয়েছে এই পাতের খুব নিকটস্থ বিন্দু। তো ফলে এই চোঙের হাইটটা কি অবশ্যই নগণ্য, ওই জন্য এটাকে পিল বক্স নাম দেওয়া হয়। এইবার আমরা যদি হিসেবে আসি, তাহলে এই সব কথাগুলো বলে দেওয়ার পরে যেই আমরা হিসেবে আসব, প্রথমে আমাদের গাউসের সূত্র থেকে পাই বলে সমীকরণটা লিখতে হবে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন, এটা লিখে দিলাম। এইবার তারপরের কাজ কি, তারপরে কাজ ই ডট ডিএস, ই ডিএস কস থিটা, থিটা 0 ডিগ্রি, বুঝতেই পারছো ই ভেক্টরের দিক যে দিক, এই যে ডিএস সে ভেক্টরের দিকও কি একই দিক। এটাকে আমি ডিএসই ধরলাম, এই বৃত্তাকার তলটার প্রস্থচ্ছেদ ডিএস ধরলাম, তাহলে ওদিকে বৃত্তাকার তলের প্রস্থচ্ছেদ ডিএস হবে। আর এদিকটা হাইটটা এত নগণ্য, তলটাকে উপেক্ষা করতেও পারি। আর দ্বিতীয় কথা, কোনো ফ্লাক্স নির্গত হচ্ছে না বা প্রবেশ করছে না, ওতে বইতলার কোনো ভূমিকা নেই। তাহলে ই ডট ডিএস সমান কী হয়ে গেল, ইডিএস। তারপরে কর্তব্য কি, ইটা বাইরে চলে আসবে। ইটা কেন বাইরে চলে আসবে আমার আগেই বলে দেওয়া হয়ে গেছে, যে প্রতিসাম্য থেকে আমরা বুঝতে পারছি এই বৃত্তাকার তল দুটো সর্বত্রই এর মান ধ্রুবক। তাহলে আমরা পড়ে থাকলো
ইন্টু ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকাল টু কিউ। এবার আধান কত, এই যে চোঙটা, এই চোঙটা এই পাতের কতটুকুন অংশ ছিন্ন করেছে, চোঙের যে প্রস্থচ্ছেদ সেইটুকুন অংশই ছিন্ন করেছে। চোঙের প্রস্থচ্ছেদ যেহেতু ডিএস, তাহলে অসীম পাতের ডিএস অংশ ছিন্ন করেছে এই কল্পনার চোঙটা। একক ক্ষেত্রফলে আধান কত, সিগমা। তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান কত, ডিএস ইন্টু সিগমা। তো মনে হতেই পারে যে স্যার আধান তো তলের বাইরের পৃষ্ঠে জমে, মানে উপরে পৃষ্ঠে জমবে আবার উল্টো দিকে পৃষ্ঠ জমবে, তাহলে আমি কেন 2ds ইন্টু সিগমা নিলাম না? কারণ এটা হচ্ছে পাত, এর কোনো থিকনেস নেই। ভেবে নিতে পারো যেন আধানগুলোর এদিকে এদিকে যে আধানগুলো আছে তার অন্য দিকটা ওদিক থেকে দেখা যাচ্ছে। কেন আমি এটা ভাবছি? কারণ পাত্রের কোনো থিকনেস নেই, সেই জন্য আমি শুধুমাত্র ডিএস ইন্টু সিগমা নিলাম। যদি এটা পাত না হয়ে এটা যদি প্লেট হতো, মানে থিকনেস থাকতো, তখন কিন্তু অবশ্যই এখানে আমি 2ds ইন্টু সিগমা লিখতাম। তাহলে পাতের জন্য সিগমা ইন্টু ডিএস লিখবো, কারণ থিকনেস নেই। আর প্লেট হলে কিন্তু আমরা সেখানে থিকনেস আছে, অর্থাৎ এদিকের তলেও আছে আধান আছে, অন্য দিকের তলে অন্য আধানগুলো আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা 2ds ইন্টু সিগমা লিখবো, মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু আমরা পাতে আছি, তা আধানের জায়গায় সিগমা ইন্টু ডিএস আমরা লিখলাম বাই এপসাইলন। তো এরপরে ডিএস এর ইন্টিগ্রেশনটা কি? ডিএস মানে এদিকের তলটা ডিএস মানটাও ডিএস ধরেছি, ওদিকের বৃত্তাকার তলের মানটাও ডিএস ধরেছি। আর এই তলটার জন্য কোনো ফ্লাক্স নেই, তার জন্য উপেক্ষা করতে পারি। আবার এই তলটা এমনিও অত্যন্ত নগণ্য, কারণ আমার এই হাইটটা নগণ্য, আগেই ধরা হয়েছে, পিল বক্স ভেবেছি। তাহলে ডিএস, এদিকে ডিএস ওদিকে ডিএস, তাহলে হচ্ছে 2ds। তাহলে ইন্টিগ্রেশনটার উত্তর হচ্ছে 2ds, গিয়ে দাঁড়ালো ডিএস ইন্টু সিগমা বাই এপসাইলন। তাহলে সেখান থেকে ই সমান কী পেলাম, ডিএস ডিএস কাটলো, সিগমা বাই 2 এপসাইলন পেলাম আমরা। তো যদি পাতের বদলে প্লেট হতো, তাহলে আমাদের ছবি আঁকাতে একটু পার্থক্য হতো, আমরা কিন্তু একটু থিকনেস দিতাম, এবং তারপরে সেই একই ছবি ভেদ করে অন্য দিক দিয়ে বেরোবে। কিন্তু আলাদা কোথায়? আলাদা হবে এই জায়গা থেকে আলাদা হবে। কি আলাদা হবে? আমরা ওই জায়গাটা একবার আমি লিখে দেখাচ্ছি, ওই জায়গাটা তখন আমরা লিখব 2ds ইন্টু সিগমা বাই এপসাইলন। এবং তার ফলে উত্তরটা কি হবে? উত্তরটা আসবে সিগমা বাই এপসাইলন, মাথায় রাখতে হবে। তাহলে পাতের ক্ষেত্রে তড়িৎক্ষেত্র খুব নিকটস্থ বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান, উত্তর কি হবে? সিগমা বাই 2 এপসাইলন। প্লেট হলে পারে উত্তর কি হবে? সিগমা বাই অনলি এপসাইলন, নট 2। তাহলে পাত আর প্লেটের পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে সমস্যাটা তোমাদের হচ্ছে, সেটা হচ্ছে অসম আকৃতির একটা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো একটা অসম আকৃতি, মোটামুটি যে কোনো রকম আকৃতির একটা পরিবাহী তল আমি ধরলাম। তো এই পরিবাহী তলের নিকটস্থ বিন্দু এটা, তো এখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। তো আমি এখানে একটা ক্ষুদ্র প্রস্থচ্ছেদের চোঙ কল্পনা করলাম, যার একটা অংশ বাইরে আছে আর একটা অংশ অন্য দিকটা এই পরিবাহীর ভিতরে ঢুকে আছে। তো যে অংশটা কল্পনা করেছি, ক্ষুদ্র যে চোঙটা, সেই পরিবাহীর যে অংশকে ছিন্ন করেছে, সেই জায়গাটায় আধান ঘনত্ব সিগমা ধরলাম। মাথায় রাখতে হবে, সমতল যখন পরিবাহী ছিল তখন কিন্তু আধান ঘনত্বটা অসীম পরিবাহীর ক্ষেত্রে কি সর্বত্রই একই ছিল, কিন্তু এখানে অসম আকৃতির পরিবাহী, তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে আধান বিভিন্ন রকমের জমা হবে। যেখানে বক্রতা বেশি সেখানে বেশি আধান জমা হবে, যেখানে বক্রতা কম সেখানে কম আধান জমা হবে। ওই জন্য যেখানে আমাকে বার করতে বলেছে, ধরে এই পি বিন্দুতে আমাকে তড়িৎক্ষেত্র প্রবাহ বার করতে বলেছে, তো পি বিন্দু থেকে আমি চোঙটা কল্পনা করলাম, অবশ্যই অত্যন্ত ক্ষুদ্র প্রস্থচ্ছেদের, ওই জন্য ডিএস লিখছি। ডিএস প্রস্থচ্ছেদের চোঙ কল্পনা করলাম, যা এই তল ভেদ করে ভিতরে ঢুকে গেছে। এবার তলের যে অংশটুকুনকে ছিন্ন করেছে, যে ক্ষেত্রফলটাকে, সেই স্থানে আধানের ঘনত্বটাকে ধরলাম সিগমা। মনে প্রশ্ন রাখতে পারে, স্যার সেইখানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আধান ঘনত্ব থাকতে পারে, কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আমার যে কল্পনার যে চোঙ, তার প্রস্থচ্ছেদ অত্যন্ত নগণ্য, ফলে সেই জায়গাটায় তলটা কি প্রায় সমতল ভাবতেই পারি, ফলে সেখানে আধান ঘনত্বটা কি নির্দিষ্ট, তো সিগমা ধরলাম। দ্বিতীয় কথা হচ্ছে পরিবাহী তল, তাহলে হবে কি, সেই স্থানের যে স্পর্শক তার সঙ্গে লম্বভাবে তড়িৎক্ষেত্র প্রবাহ বার হবে। আর যেহেতু আমাদের এই ডিএসটাকে অতি ক্ষুদ্র ধরা হয়েছে, তাহলে সেই জায়গায় যে তল, তার সঙ্গে চোঙটা তো লম্বভাবে আছেই, তাহলে ডিএসটা লম্বভাবে আছে। ডিএসটা সমান লম্বভাবে নয়, ভুল বললাম, সমান্তরালে আছে। তাহলে সেক্ষেত্রে ডিএসের অভিমুখ যেদিক হবে, বলরেখাও সেই অভিমুখেই বেরোবে, অর্থাৎ তলের সঙ্গে লম্ব হবে এবং চোঙের
এই যে বৃত্তাকার তলের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ ই ভেক্টরের দিক আর ডিএস ভেক্টরের দিক একই হবে। তো সেই জন্য আমি ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কি নিতে পারি? 0। আর দ্বিতীয় কথা, অত্যন্ত ক্ষুদ্র সারফেস, কল্পনা সারফেসের বৃত্তাকার তলটা কি অত্যন্ত ক্ষুদ্র, ফলে আম, সেই তলে সর্বত্র এর মানটা খুব একটা পাল্টাবে না, অর্থাৎ এর মানটা ধ্রুবক ধরে নিতেই পারি। আর দ্বিতীয় কথা, পার্শ্বতলটা দেখতেই পাচ্ছি এই কল্পনার তলের ওই অংশের সঙ্গে লম্ব আছে, অর্থাৎ তড়িৎক্ষেত্র প্রাবল্য বা বলরেখার দিকের সঙ্গে লম্ব আছে, তাহলে এই পার্শ্বতল দিয়ে কোনো ফ্লাক্স নির্গত হবেও না বা প্রবেশ করবে না। তো আর দ্বিতীয় কথা, ভিতরের যে তলটা, যেটা যে অসমতলের কথা বলেছে তার ভিতরে ফুঁড়ে ভিতরে ঢুকে গেছে যে তলটা, সেখানে যে বৃত্তাকার অংশ আছে, এই যেটা আমি সেট করলাম, সেই বৃত্তাকার অংশ দিয়ে কোনো বলরেখা নির্গত হবে না বা প্রবেশ করবে না। কেন? কারণ আমরা জানি পরিবাহীর ভিতরে কোনো বলরেখা থাকে না। তো আমাদের আলোচনায় শুধুমাত্র এই ডিএস ক্ষেত্রফলটা ওই জন্য চলে আসলো। তাহলে আমি যদি গাউস অ্যাপ্লাই করি, যদি লিখি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন, তাহলে ই ডিএস এর জন্য অ্যাঙ্গেলটা 0, তাহলে ইডিএস হলো, ই ধ্রুবক বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন ডিএস মানে এখানে শুধু এই ক্ষেত্রফলটুকুনি, তাহলে আমার উত্তরটা কিন্তু ইডিএস হলো বাঁ দিকের। আর ডান দিকেরটা কি হলো? ডান দিকের আধান ঘনত্ব একক ক্ষেত্রফল আধান সিগমা, তাহলে এই কতটুকুন ক্ষেত্রফলকে ছিন্ন করেছে, যেটুকুন ওর প্রস্থচ্ছেদ সেটুকুনি ছিন্ন করেছে। প্রস্থচ্ছেদ কত? ডিএস, অর্থাৎ অসম পরিবাহের কতটুকুন ক্ষেত্রফলকে ওই চোঙটা ছিন্ন করেছে, ডিএস ক্ষেত্রফলটাকে। তাহলে কতটুকুন আধানটা ওই কল্পনার চোঙের মধ্যে আছে? অবশ্যই সিগমা ইন্টু ডিএস পরিমাণ আধানটা। তাহলে এখান থেকে আমি এই সমান কি পেলাম? সিগমা বাই এপসাইলন। যেন পাতের ক্ষেত্রে যে ফর্মুলাটা পেয়েছিলাম, অসীম পাত বলছি, অসীম প্লেটের ক্ষেত্রে যে ফর্মুলাটা পেয়েছিলাম, এখানে আমরা সেই একই রকম সূত্র পেলাম। তাহলে সূত্র আমার হচ্ছে ই সমান সিগমা বাই এপসাইলন। আলাদা কোথায়? অসীম প্লেট যখন ছিল তখন যে কোনো জায়গাতেই এর মান সেম, সিগমা বাই এপসাইলন, কিন্তু এখানে সিগমার মানটা পরিবর্তনশীল, আলাদা জায়গায় গেলে পরে আলাদা হয়ে যাবে, ফলে এর মানটা পরিবর্তনশীল। তাহলে আশা করি এই দুটো সমস্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এরপরে তোমরা যে সমস্যা দিয়েছো সেটাতে আসছি। এক্ষেত্রে তোমরা যেটা নিয়ে সমস্যা ফিল করছো সেটা হচ্ছে যে একটা বদ্ধ তল আমি আঁকছি, একটা বদ্ধ তল, এই ধরলাম একটা বদ্ধ তল। তো আধান যদি এই বদ্ধ তলের বাইরে থাকে, তো ধরলাম এখানে কিছু আধান আছে, বিন্দু আধানই ধরে নিলাম সুবিধার জন্য, আধানের মানটা হচ্ছে কিউ। তো এই আধানটা এই বদ্ধতলের বাইরে অবস্থান করছে, তাহলে এই বদ্ধতল দিয়ে মোট কত ফ্লাক্স নির্গত হবে বা ভালো কথায় কতটা অতিক্রম করবে, তো সেইটা আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো ক্যালকুলেশন করার জন্য আমরা করলাম কি, এই কিউ আধান থেকে একটা ঘনকোণ কল্পনা করলাম, কত পরিমাণ? ওমেগা পরিমাণ একটা ঘনকোণ কল্পনা করলাম। তো ঘনকোণ আসলে ত্রিমাত্রিক কোণ জানা আছে, আমি আগের ভিডিওতেই বলেছি। তো এই ঘনকোণটা এই যে বদ্ধতলটাকে দু জায়গায় ছেদ করলো, একটা হচ্ছে এখানটায় আর একটা হচ্ছে এখানটায়, দু জায়গায় ছেদ করলো। এখানে যে ক্ষেত্রফলটা ছেদ করলো সেটা ধরে নিলাম S1, আর এখানে যে ক্ষেত্রফলটাই ছেদ করলো সেটা ধরে নিলাম S2। এইবার আমি এই কিউ আধান থেকে ক্ষেত্রফলগুলোর মিডল পয়েন্টের সংযোজী রেখাটা আঁকিয়ে দিলাম। এটা ধরলাম এর মিডল পয়েন্ট, এটা ধরলাম এর মিডল পয়েন্ট। তো কিউটা যদি ধনাত্মক আধান হয় তাহলে এই ক্ষেত্রফলটা দিয়ে ফ্লাক্স প্রবেশ করবে আর এই ক্ষেত্রফলটা দিয়ে ফ্লাক্স নির্গত হবে। তো কিউ আধানের দরুন এই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখ কেমন হবে? যেহেতু প্লাস আধানই ধরেছি, তাহলে এই যে সংযোজী সরলরেখা বরাবর দূরের দিক, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই দিক। এই ডিস্টেন্সটাকে ধরে নিলাম R1। আর এখানটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কেমন হবে? একই কারণে সেই সংযোজী রেখা বরাবর দূরের দিক। তো এই জায়গাটাকে আমি ধরলাম E2। কি ধরা হলো? E2। আচ্ছা, আর এই মিডল পয়েন্টের ডিস্টেন্স এই আধান থেকে ধরলাম কত না R2। আচ্ছা, আর একটা বিষয় ধরে নেব, এই জায়গাটায় ক্ষেত্রফলের অভিমুখ ধরলাম, ক্ষেত্রফল ভেক্টর মানে S1 ভেক্টরের অভিমুখ এদিকে কত অ্যাঙ্গেল করে আছে ধরলাম θ1। আর এখানে ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখ ধরলাম এদিকে, যেদিক যে ধরতে পারি, ধরা নিয়ে কথা, কত অ্যাঙ্গেল করে আছে ধরে নিলাম θ2। কিন্তু যেদিকে ধরা বলতে ক্ষেত্রফল বরাবর বাইরের দিকে, এখানে যেদিকে ফ্লাক্স যাচ্ছে সেই বরাবরই ধরলাম আমরা, আর কিছু না। এইবার বিষয় যেটা হচ্ছে
যদিও এই ক্ষেত্রফল এখান দিয়ে ফ্লাক্স প্রবেশ করছে, দিকে ধরে নিয়েছি, ওই জন্য ফ্লাক্স প্রবেশ করছে না নির্গত হচ্ছে আমাকে বুঝতে হবে। ক্ষেত্রফলের দিকটা যদি আমি বাইরের দিকে ধরতাম তাহলে তো অটোমেটিক মাইনাস চিহ্নটা চলে আসতো। যাই হোক, আমি এর দিকে করে ধরলাম, তাহলে সেই জন্য ঋণাত্মক ফ্লাক্স না ধনাত্মক ফ্লাক্স হবে সেটা বুঝে নিতে হবে আমাদের। এখান দিয়ে যেহেতু ফ্লাক্স প্রবেশ করছে, বলটাকে ঢুকছে, ফ্লাক্স প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক ফ্লাক্স। আর এই ক্ষেত্রফলের দরুন বলরেখা বেরোচ্ছে, তাহলে ফ্লাক্সটা হচ্ছে ধনাত্মক ফ্লাক্স। তো এই ওমেগা ঘনকোণের দরুন কতটা ফ্লাক্স অতিক্রম করলো সেটা বুঝে নিই। এই তলটার জন্য ফ্লাক্স কত, ফ্লাক্সের রাশিমালা আমরা জানি ই ডট ডি এস, তাহলে ই ভেক্টর, ই অবশ্যই ই ওয়ান এখানে, ডট এস ওয়ান ভেক্টর, এটা মাইনাস চিহ্ন দিলাম। কেন মাইনাস চিহ্ন দিলাম? ফ্লাক্স প্রবেশ করছে বলে। আর এখানে কি, এখানে নির্গত হচ্ছে, অবশ্যই প্লাস সাইন হবে, সেখানে হচ্ছে ই টু ভেক্টর ডট এস টু ভেক্টর। এইবার হিসেবটায় চলে আসি। ই ওয়ান ডট এস মানে ইউ ওয়ান এস ওয়ান, অ্যাঙ্গেলটা থিটা ওয়ান ধরা হয়েছে, তাহলে কস থিটা ওয়ান, প্লাস ই টু এস টু, ওখানে অ্যাঙ্গেলটা থিটা টু ধরেছি, তাহলে কস থিটা টু। এইবার দ্বিতীয় কথা হচ্ছে ই ওয়ানের মানটা বসাবো। তো ই ওয়ানের মান কত, ডিস্টেন্স কত আধান থেকে, এই বিন্দুটার আর ওয়ান, কিউ আধান থেকে আর ওয়ান দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই ওয়ানের মান কত হবে আমরা জানি, সেটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন ডিস্টেন্স স্কোয়ার, তাহলে আর ওয়ান স্কোয়ার, আর পরে থাকলো এস ওয়ান কস থিটা ওয়ান। একই রকমভাবে ইটুর ক্ষেত্রে ডিস্টেন্সটা শুধু আলাদা হবে, কিউ বাই 4 পাই এপসাইলন, ডিস্টেন্সটা হচ্ছে আর টু তার স্কোয়ার, আর পরে থাকলো এস টু কস থিটা টু। এইবার যদি আমরা এগুলোকে কমন নিই, কমন বলতে আমরা কিউ বাই 4 পাই এপসাইলন যদি কমন নিই, তাহলে পড়ে থাকছে মাইনাস এস ওয়ান কস থিটা ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস এস টু কস থিটা টু বাই আর টু স্কোয়ার, তাহলে এস ওয়ান কস থিটা ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস এস টু কস থিটা টু বাই আর টু স্কোয়ার। এইবার এগুলো কি, এটাও ঘনকোণ, এটাও ঘনকোণ। আমরা ঘনকোণের ডেফিনেশন যেখানে দিয়েছিলাম সেখানে তোমরা পাবে আগের ভিডিওতে। তো এই ঘনকোণটা কে করেছে, এস ওয়ান ক্ষেত্রফল কোথায় করেছে, ওই কিউ আধানটা যে বিন্দুতে আছে সেই বিন্দুতে। এই ঘনকোণটা কে করেছে, এস টু ক্ষেত্রফল কোথায় করেছে, ওই একই ব্যাপার, কিউ আধানটা যে বিন্দুতে আছে সেই বিন্দুতে। কিন্তু আমরা আঁকিয়েছিলাম তো উল্টোভাবে, আসলে একটা ওমেগা পরিমাণ ঘনকোণ নিয়েছিলাম, সেটাই ওই ক্ষেত্রফল দুটোকে ছিন্ন করেছিল। তার মানে কি দাঁড়ালো, এই ঘনকোণটার মান যা, এই ঘনকোণটার মানও তাই, মানটা কত, ওমেগা। তাহলে আমরা কি লিখবো, এটা সমান কিউ বাই 4 পাই এপসাইলন, এটা মাইনাস ছিল ওমেগা আর এটা প্লাস ওমেগা, তো এটা কি হলো, জিরো হয়ে গেল। তাহলে উত্তরটা কি হলো আমাদের, জিরো। তাহলে কি বুঝলাম, তাহলে বুঝলাম আধান যদি বদ্ধতলের বাইরে থাকে তাহলে বদ্ধতল দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স কি হবে, সোজা কথায় শূন্য হবে। তাহলে আশা করি এই বিষয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এটা বারবার প্র্যাকটিস করবে, একটু খটোমটো আছে, ঘনকোণের আইডিয়াটা এখানে লাগছে, একবার প্র্যাকটিস করলে দেখবে এটাতে আর কোনো সমস্যা নেই। আর একটা শর্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের চিন্তা হয়েছিল, সেখানে বলেছিল যে এই একটা ঘনক আছে, এই ঘনকের এই শীর্ষবিন্দুতে একটা আধান আছে, তাহলে এই ঘনক দিয়ে কতটা ফ্লাক্স যাবে। তো আমি যেটা উত্তর দিয়েছিলাম যে ফ্লাক্সটাকে ঢাকতে হবে, ঢাকতে কতগুলো ঘনক লাগবে। তো আমি যদি এরকম করে, আমি সুবিধার মতো আঁকিয়ে নিচ্ছি, এরকম যদি 4টে ঘনক, দেখো আমি আঁকিয়েছি, 4টে ঘনক দিয়ে যদি আমি ঢাকতে যাই তাহলে হবে কি, ওই যে আধানটাকে ভাবছি একটা গোলক, তাহলে অর্ধেক পরিমাণ গোলক কিন্তু এই 4টে ঘনকের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4টে ঘনকের ভিতরে ঢাকা পড়ে গেল, কিন্তু উপরের অর্ধগোলকটা কিন্তু ঢাকা পড়লো না। উপরের অর্ধগোলকটা ঢাকতে গেলে কি হবে, এর ওপরে আরও তোমাকে 4টে ঘনক নিয়ে আসতে হবে। তাহলে গিয়ে কি একদম পুরোটা ঢাকা পড়ে গেল। তাহলে কটা গোলক দিয়ে কটা ঘনক দিয়ে গোলকটাকে ঢাকতে পারলাম, 8টা। তো যদি আধানটার মান কিউ হয় তাহলে মোট ফ্লাক্স কত, কিউ বাই এপসাইলন।
তাহলে 8টা ঘনক দিয়ে মোটে কত ফ্লাক্স বেরোচ্ছে? কিউ বাই এপসাইলন। তাহলে একটা দিয়ে কত ফ্লাক্স বেরোবে? কিউ বাই 8 এপসাইলন। এই জন্য উত্তরটা এটা হচ্ছে। আমাকে বুঝতে হবে কটা দিয়ে ঢাকছি। কিন্তু যদি এইরকম অঙ্কটা যদি একটু অন্যভাবে দেওয়া থাকতো, অন্যভাবে বলতে কি বলছি, যে ধরো ঘনক দিয়ে বলতে এই কোনো একটা প্রান্ত রেখায় রেখার মিডল পয়েন্টে ধরো আধানটা আছে, তাহলে উত্তরটা কি হবে? তাহলে আমি কি করে ঢাকবো? তাহলে ঢাকতে গেলে এদিকে, এই সাইডে ঢাকতে গেলে এদিকে একটা ঘনক রাখতে হবে, আর সামনের দিকটা ঢাকতে গেলে সামনে আরও 2টো ঘনক রাখতে হবে। তাহলে এইভাবে মোট কটা ঘনক দিয়ে ঢাকলাম? 1 2 3 4। তাহলে 4টা আমি ঘনক দিয়ে ঢাকতে পারলাম তখন। তাহলে তখন প্রতিটা ঘনক দিয়ে কতটা ফ্লাক্স যাবে? অবশ্যই কিউ বাই মোট ফ্লাক্স এপসাইলন। তাহলে 4টে ঘনক আছে, তাহলে প্রতিটা দিয়ে যাবে কিউ বাই 4 এপসাইলন। তাহলে অঙ্কগুলোই কল্পনাটা করতে হবে যে আধানটাকে পুরো ঢেকে ফেলতে গেলে কতটা আমার ঘনক লাগবে। বিষয়টা হচ্ছে আধানটাকে বিন্দু আধান ভাববে না, আধানটাকে ভাববে একটা গোলকের মতো, এবং সেই গোলকের কেন্দ্রটা আছে প্রথম অঙ্কের ক্ষেত্রে শীর্ষবিন্দুতে, আর এই উদাহরণটায় প্রান্তরেখার মিডলে। তাহলে তোমাদের ভাবনাটা ক্লিয়ার হবে এবং মনে মনে ভাববে যে আমাকে গোলকটা পুরো ঢেকে ফেলতে হবে, তাহলে আমার কটা ঘনক প্রয়োজন। তাহলে বুঝতে পারবে ও ক্ষেত্রে ছিল 8টা ঘনকের প্রয়োজন, আর এক্ষেত্রে প্রয়োজন হলো 4টে ঘনকের। তখনই উত্তরটা সহজে বেরিয়ে যাবে। আরও কয়েকটা অঙ্ক, মেনলি 3টে অঙ্ক দেখলাম। নোটের 32 পাতার 3 নম্বর অঙ্কটা, আর বইয়ের 76 পাতার 6 নম্বর আর 77 পাতার 16 নম্বর অঙ্কটাই সমস্যা আছে। তো নোটের পেজ নাম্বার 3তে যেটা সমস্যা, সেখানে বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মানটা বলে দিয়েছে যে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ নিউটন পার কুলম। আর তারপরে বলেছে YZ তলে 20 মিটার স্কোয়ার ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? তো ফ্লাক্স সমান ই ডট এস আমরা জানি, তাই এস ভেক্টরটা বার করতে পারলে ফ্লাক্সটা বার করা যাবে। তো এস ভেক্টর কত? এস ভেক্টরের মানটা কি? মানটা বলেই দিয়েছে 20 মিটার স্কোয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে এর অভিমুখটা কি? অভিমুখটা অবশ্যই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব অভিমুখ। ক্ষেত্রফলটা কোন তলে আছে? YZ তলে। তো ক্ষেত্রফল যেহেতু YZ তলে আছে, YZ এর লম্ব দিক অবশ্যই এক্স অক্ষের দিক। YZ তল মানে ওয়াই আর জেড অক্ষ নিয়ে যে তল, তার লম্ব দিক মানে হচ্ছে এক্স অক্ষের দিক, ধনাত্মক এক্স অক্ষের দিক। এবার ধনাত্মক এক্স অক্ষের দিকে একক ভেক্টরটাকে আমরা কি ধরি? না, আমরা ধরি আই ক্যাপ। তাহলে এস ভেক্টর হচ্ছে 20 i ক্যাপ। আর ই ভেক্টর তো বলেই দেওয়া আছে। তাহলে ফ্লাক্স সমান কি জানি? ফ্লাক্স সমান জানি ই ডট এস। ই ডট এস করলে এই পুরোটা ডট এটা, তো প্রথমে 6 × 20, আই ক্যাপ ডট আই ক্যাপ হচ্ছে 1, তারপরে জে ক্যাপ ডট আই ক্যাপ 0 হয়, কে ক্যাপ ডট আই ক্যাপ 0 হয়, ওটা লিখলাম না। তাহলে হয়ে গেল 120 নিউটন পার কুলম। এর সঙ্গে কি মিটার স্কোয়ার গুণ করতে হবে। তাহলে এই গেল আমাদের উত্তর 3 নম্বর অঙ্কটার। এর নেক্সট তোমাদের বইয়ের পেজ নাম্বার 76 6 নম্বর অঙ্ক, এটা হটস নিউমেরিক্যালের অঙ্ক। সেখানে বলেছে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু তারের বলয়ে 1 × 10⁻5 কুলম আধান সুষমভাবে বণ্টিত আছে। 0.9 গ্রাম ভরের -1 × 10⁻6 কুলম আধানবাহী একটি বস্তু কণাকে বলয়ের কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরে অক্ষের উপর রাখা হলো। প্রমাণ করো যে ঋণাত্মক আধানযুক্ত কণাটি গতি সরল দোল গতি হবে। যে আধানটাকে রাখা হলো সেটা আবার ঋণাত্মক, আর বলয়ে যে আধান ছিল সেটা ধনাত্মক, বুঝতেই পারছি। তারপরে জিজ্ঞেস করেছে যে ওইভাবে ছেড়ে দিলে আধানের গতিটা সরল দোল গতি হবে, তা সেই সরল দোল গতির পর্যায়কালটা বার করতে বলেছে। তাহলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে? 6 নম্বর অঙ্ক। তো ছবিটা দাঁড়াচ্ছে এই আমার বলয়, আর এই তার সেই অক্ষ। তো এখানে ধরলাম আধানটাকে রেখেছি। তো এই আধানটাকে রাখলে কি হবে? এর দ্বারা আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে? না, এই বলয়ের কেন্দ্রের দিকে। তো সে সেই দিকে যাবে, কিন্তু চারটের জন্য থামতে পারবে না, আবার নিচে যাবে, আবার উল্টো দিকে আকৃষ্ট হবে। ফলে কি এই একটা সরলদল গতিতে সে তুলতে শুরু করবে। এখানে বলে রাখি, এখানে অভিকর্ষের কোনো প্রভাব বিবেচ্য হয়নি, যেহেতু আমাকে অঙ্কে সেরকম কিছু বলেও নি। আমি ধরে নিলাম যে শুধুমাত্র একটাই বল কাজ করছে, সেটা হচ্ছে এই যে বলয়, এর ধরুন এই আধানের উপর আকর্ষণ বল। সেটা কোন দিকে? সেটা বলয়ের প্রান্ত বরাবর নয়, সেটা বলয়ের কেন্দ্র বরাবর। কেন কেন্দ্র বরাবর? বলগুলো নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারবো।
তো প্রথম কথা আমাদের বলটা বার করতে হবে, বলটা বার করে যদি সরল দোলগতি সমীকরণটা পৌঁছতে হবে, সরল দোলগতি সমীকরণে পৌঁছে গেলে পরেই আমরা কিন্তু ওমেগা বার করার মাধ্যমে পর্যায়কালটা বার করতে পারবো। তো প্রথমে বুঝে নিই কত বল কাজ করছে। তো বল কাজ করছে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা অভিমুখটা কোন দিকে। তো এখানে যেহেতু ধনাত্মক আধান আছে, তো এই বলের ওপর যদি এখানে ক্ষুদ্র দৈর্ঘ্য ধরি, এই ধরনের একটা অঙ্ক আমি করেও ফেলেছি এর আগে। ক্ষুদ্র দৈর্ঘ্য যদি ধরা হয়, তার দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কেমন হবে, এই বরাবর হবে। ধরলাম ডি ভেক্টর। তো এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম থিটা, এই ডিটাকে দুটো উপাংশ ভাঙবো, উপরের দিকে হবে ডি কস থিটা, এই বরাবর ডি সাইন থিটা হবে। এগুলো আমরা আগেও দেখেছি। এই ডিএল এর ঠিক উল্টো দিকে যে ডিএল আছে তার দরুন কী হবে, তার দরুনও একই ব্যাপার, উপর দিকে ডি কস থিটা, কিন্তু এই দিকে হবে এই, এটা হলো ডি, উপর দিকে হলো ডি কস থিটা, আর এই দিকে হলো ডি সাইন থিটা। আমরা আগে আলোচনা করেছি। তো এই ডি সাইন থিটা পরস্পরকে নালিফাই করবে। তো ওই জন্য টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে, অক্ষ বরাবর বাইরের দিকে থাকবে, এখানে কী হবে, অক্ষ বরাবর বাইরের দিকে। তো এইবার এই ডিএল এর ধরুন অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, ডি কস থিটা, সেটাকে যদি আমি পুরো বলয় বরাবর ইন্টিগ্রেশন করে নিই, তাহলে পুরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে বার করা হয়ে যাবে। এবং এটাও বুঝতে পেরেছি অনুভূমিক দিক বরাবর উপাংশগুলো একে অপরকে ক্যান্সেল আউট করবে। তাহলে ওগুলো নিয়ে আমাদের আলোচনা নেই। তাহলে টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কি, সমান অবশ্যই এই ডিই কস থিটা টার্মটার ইন্টিগ্রেশন। এবার ডিটা কত, এই ডিস্টেন্সটা ধরে নিলাম এক্স, আর 1 মিটার ব্যাসার্ধ বলে দিয়েছে, আমরা পরে মান্নায় বসাবো, এইটুকুন ধরে নিলাম আর এইটা ধরলাম ওয়াই। তাহলে ডির মানটা কত হচ্ছে, এই ডিএল দৈর্ঘ্য আধান কত, মোট আধান কত বলেছে, মোট আধান আমি কিউ ধরলাম, মানটা নাই পরে বসাবো। তাহলে পুরো বলয়ে আছে কিউ আধান, তাহলে একক দৈর্ঘ্য আধান কত আছে, কিউ বাই 2 পাই আর পরিমাণ আধান আছে, কিউ বাই 2 পাই আর পরিমাণ আধান। তাহলে ডিএল দৈর্ঘ্য আধান কত আছে, ইন্টু ডিএল। তাহলে এই গেল আধান। তাহলে ডি সমান কি, আধান বাই 4 পাই এপসাইলন, এখানে মাধ্যমটা বায়ু মাধ্যম ধরে নিলাম, বায়ু বা শূন্য মাধ্যম, তাহলে এপসাইলন 0 লিখছি। তাহলে এটা হলো কিউ বাই 4 পাই এপসাইলন 0, দূরত্বের স্কোয়ার, ডিস্টেন্সটা কত ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। এবার কস থিটা আসি, থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এক্স, অতিভুজ কত ওয়াই, তাহলে একটা এক্স বাই ওয়াই গুণ হয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে আমি এই ডিএলটা যেখানেই নিই না কেন, ওয়াইয়ের মানটাও পাল্টাবে না, আর এর মানটাও পাল্টাবে না, এক্সের মানটাও পাল্টাবে না, থিটার মানটাও পাল্টাবে না। তাহলে ওগুলো সব ধ্রুবক, সব বাইরে বার করে দেবো। তাহলে বাইরে কী বেরোলো, বাইরে বেরোলো কিউ এক্স বাই 4×8 পাই স্কোয়ার এপসাইলন 0, কিউ এক্স বাই 8 পাই স্কোয়ার এপসাইলন 0 আর ওয়াই কিউব। এটা বাইরে বেরোলো, ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো শুধু ডিএল। এবার ডিএল ইন্টিগ্রেশন মানে এই পুরো পরিধিটা কত না 2 পাই আর। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, কিউ এক্স বাই 8 পাই স্কোয়ার এপসাইলন 0 আর ওয়াই কিউ ইন্টু 2 পাই আর। তো কাটাকাটি হয়ে গেল, হয়ে গিয়ে উত্তরটা কি দাঁড়ালো, উত্তর দাঁড়ালো কিউ এক্স বাই 4 পাই এপসাইলন 0 ওয়াই কিউব মানে লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারের রুট, মানে 1/2, আর কিউব আছে ওই জন্য মাথায় দিলাম 3/2। তাহলে এইটা গেল টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এইবার যদি এখানে ওই ঋণাত্মক আধানটাকে বসাই, ধরে নিলাম সেই আধানটার মান ধরে নিলাম ক্যাপিটাল কিউ, তাহলে কত বল কাজ করবে, যে ফোর্সটা কাজ করবে, সেই ফোর্সটা হচ্ছে কিউ ক্যাপিটাল কিউ এক্স বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা আমি পরের কথা লিখে নিচ্ছি। টোটাল ফোর্স হচ্ছে, আর একবার লিখে নিচ্ছি, কিউ এক্স বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি। কেন মাইনাস চিহ্ন দিচ্ছি, কারণ ফোর্সের অভিমুখ দেখো, ফোর্সের অভিমুখ হচ্ছে বৃত্তটার বলয়ের কেন্দ্রের দিকে, কিন্তু এক্স মাপছি বলয়ের কেন্দ্রের থেকে উপরের দিকে। তো এক্স আর এফ বিপরীত দিক, ওই জন্য মাইনাস চিহ্নটা আমি দিয়ে দিলাম। এইবার আমি এই অঙ্কের জন্য স্পেশালি যে মানগুলো বলা আছে সেগুলো বসাতে শুরু করব।
এই অঙ্কের জন্য মানগুলো কি বলা আছে দেখে নিই। বলয়ের মোট আধান বলেছে 1 × 10⁻⁵ কুলম, তাহলে স্মল কিউবের জায়গায় লিখলাম 1 × 10⁻⁵। এইবার ক্যাপিটাল কিউ কি বলা আছে, -1 × 10⁻⁶, তো মানটা লিখছি শুধু 10⁻⁶। এক্স কি বলা আছে, এক্স তো কিছু বলা নেই, এক্সই থাকবে, ওটা চল এক্ষেত্রে। ডিভাইড বাই 4π জন্য, এপসাইলন0 জন্য ডান দিকে একটু 9 × 10⁻9 গুণ করে দিলাম। আর নিচে আর কি আছে, নিচে আছে x² + r² হোল টু দি পাওয়ার 3/2। বিষয় আমার আগে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে অঙ্কটা করলে দেখতে পাবে যে ব্যাসার্ধটা 1 মিটার, আর যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সে আধানটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। তো বর্তমানে যখন আমি এক্স ডিস্টেন্সে আছে সেখান থেকে ভাবছি, তো এক্স ডিস্টেন্সটা নিশ্চয়ই ম্যাক্সিমাম অ্যাটলিস্ট কত হতে পারে, এক্স ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার হতে পারে, কিন্তু আরটা কত, 1 মিটার। তো আটের তুলনায় এক্সটা বেশ ছোট। তো সেই জন্য এই যে নিচের টার্মটাকে আমরা x² + r² যেটা আছে সেটা নিয়ার ইকুয়াল টু, আমি এটা নিয়ার ইকুয়াল টু করে 4π r², x² + r²টাকে ইকুয়াল টু r² ধরে নিতে পারি, এবং তার মাথায় 3/2 আছে, তাহলে নিচে হয়ে গেল r³, নিচে হয়ে গেল r³। তো আর একটা কথা বলি, বাঁ দিকে বল সমান ভর ইন্টু ত্বরণ। তো ভর আমার 6 নম্বর অঙ্কে বস্তুর ভর যেটা বলা আছে 0.9 গ্রাম, তো কেজি করে নিলে 0.9 ডিভাইড বাই 1000 ইন্টু অ্যাক্সিলারেশন এ, আর নিয়ার ইকুয়াল টু দিলাম না, ইকুয়ালটাই দিয়ে দিলাম, মাইনাস এগুলো কত হচ্ছে 10⁻⁵, 10⁻⁶, 5 আর 6 হচ্ছে 11, তা 10⁻11 আর থেকে আবার 9 বাদ দাও, তাহলে 10⁻², তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 9 × 10⁻²x। তাহলে উপরটা লেখা হয়ে গেল, নিচে আর হচ্ছে 1 মিটার, 1 মিটার যেহেতু, তাহলে তার কিউব করলে কি হবে, 1ই থাকবে, তাহলে আর কিছু লিখলাম না। তাহলে এখান থেকে এ সমান কি পেলাম, এ সমান পেলাম -9 × 10⁻² ইন্টু 1000 ডিভাইড বাই 9। তো এই হিসাবটা করলে কত হচ্ছে, 9 বাদ চলে যাচ্ছে, আর একটা শূন্য বাড়ছে, 4টে শূন্য, 10⁻9 নয় 10⁻², তাহলে উপরে 4টে শূন্য মানে 10⁴ আর 10⁻², তাহলে হয়ে গেল 10⁻²x। তাহলে আমি পেলাম a সমান 10⁻²x। তো আমরা তুলনা করব এই সমীকরণটার সঙ্গে, a সমান -ω²x, তাহলে এটার সঙ্গে তুলনা করলে আমরা ওমেগা সমান কি পাচ্ছি, ওমেগা সমান পাচ্ছি 10, ω² = 10², তাহলে ওমেগা সমান 10। তো অতএব পর্যায়কাল টি সমান কি পাই, 2π/ω সমান 2π/10। এটাকে হিসেব করে নিই, পায়ের মান তো বসি, হিসেব যদি করি তাহলে 2 × π ডিভাইড বাই 10 ইজ ইকুয়াল টু, আমরা মানটা পাচ্ছি 2 × π ডিভাইড বাই 10, মানটা পাচ্ছি 0.628, আমরা লিখলাম 0.63, তাহলে 0.63 সেকেন্ড। তাহলে আমরা উত্তরটা পেলাম, পর্যায়কাল হচ্ছে 0.63 সেকেন্ড। আশা করি অঙ্কটা বোঝা গেল। যে অঙ্কটা তোমাদের সমস্যা হয়েছে সেটা হটসেরই 77 পেজ নাম্বার 77, 16 নম্বর অঙ্কটা আমি পড়ছি, তোমরা একটু বই থেকে পড়ে নেবে একবার। একটা ছবি দেওয়া আছে, দিয়ে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের যে উপাংশগুলো বলেছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের, EX হচ্ছে α x⁻½ মানে α√x, আর EY EZ এগুলো 0। তাহলে এখান থেকে খুব সহজেই বুঝতে পারছি তড়িৎ ক্ষেত্রটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বিস্তৃত। তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে এক্স অক্ষ অভিমুখী, এবং অবশ্যই ধনাত্মক এক্স অক্ষ অভিমুখী। আর ছবিতে দেখতে পাচ্ছি যে ঘনকটা রাখা আছে সেটা XZ তলের ওপর লম্ব অবস্থায় রাখা আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রস করছে যে তল দুটোকে, সেই তল দুটোর নামও ছবিতে দেওয়া আছে। বাঁ দিকের তলটার নাম দেওয়া আছে L, ডান দিকের তলটার নাম দেওয়া আছে R। বাঁ দিকের তলের ভেক্টরটা হচ্ছে NL ক্যাপ, ডান দিকের তলটার ভেক্টর হচ্ছে তল ভেক্টরটা হচ্ছে ডান দিকের তল বরাবর একক ভেক্টর, আমি এককটা কথাটা উল্লেখ করতে ভুলে গেছিলাম, একক ভেক্টরটা হচ্ছে NR ক্যাপ। তো ছবি দেখেই বুঝতে পারছি এই NR ক্যাপটা হবে এক্স অক্ষ অভিমুখী, ধনাত্মক এক্স অক্ষ অভিমুখী, মানে আই ক্যাপ সোজা কথায়। আর NL ক্যাপটা ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখী, তার মানে ওটা -I ক্যাপ। এই ধারণাগুলো আমাদের হয়ে গেল। অঙ্কে আর কি বলেছে, আর ওই আলফা EX সমান আলফা যেটা দেওয়া ছিল, α x⁻½ ছিল, ওই আলফার মানটা বলে দিয়েছে 800।
দিয়ে জিজ্ঞেস করেছে ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, আর 2 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে ঘনকের মধ্যস্থিত আধানের মান কত। তো আমরা শুরু করছি। তড়িৎ ফ্লাক্স বার করাটা খুবই সহজ। ওই ডান দিকের তল দিয়ে কতটা, যেহেতু তড়িৎ ক্ষেত্রটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই, তাহলে বুঝতে পারছি ওই এল আর আর তল দিয়েই ফ্লাক্স নির্গত হবে বা প্রবেশ করবে। বাকি তল দুটো দিয়ে কিন্তু কোনো ফ্লাক্সের, বাকি তল দুটো ভুল বলছি, বাকি চারটে তল দিয়ে কোনো ফ্লাক্স অতিক্রম করছে না। তাহলে ফ্লাক্সের জন্য এল আর আর তলের ক্যালকুলেশনটা করলেই হবে। তো টোটাল ফ্লাক্স কত হচ্ছে, টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু আর তলের জন্য আর ফাই এল তলের জন্য। হিসেবটা করে নিচ্ছি। হিসেবটা করতে গেলে আর তলের জন্য যদি আমি করতে যাই, আর তলে ইএক্সটা কত, আলফা এক্সের মান কত আর তলের জন্য। এক্সের মান দেখতে পাচ্ছি, যদি আমি ও বিন্দু থেকে ভাবি, ছবির যে ও বিন্দু, তোমরা একটু ছবিটা বই থেকে দেখবা, ছবি থেকে ও বিন্দু থেকে আর তলের দূরত্ব কত, অবশ্যই ও থেকে ফার্স্ট তলটা দূরত্ব এ, আর দ্বিতীয় তল মানে আর তলের দূরত্ব আরও এ পরিমাণ, যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্যগুলোও এ, তাহলে 2a পরিমাণ। তাহলে আর তলের জন্য যে ইএক্সটা সেটা হচ্ছে আলফা ইন্টু এক্সের জায়গায় আমরা কি লিখব, 2a হোল টু দি পাওয়ার হাফ। আর আর তলের অভিমুখ হচ্ছে আই ক্যাপের দিকে, মানে আমি এন আর ক্যাপের বদলে আই ক্যাপ লিখলাম। এটার সঙ্গে ডট গুণ করব এই তড়িৎ ক্ষেত্রটাকে আমি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এক্স অক্ষ বরাবর বলে দিয়েছে, আমি আই ক্যাপ জুড়লাম। আর এর সঙ্গে ডট গুণ করবো তল ভেক্টরটা অবশ্যই এ স্কোয়ার, কারণ প্রতিটা বাহুই মানই হচ্ছে এ। আর অভিমুখ কত হচ্ছে, অভিমুখ হচ্ছে এন ক্যাপ আর। তো হিসেবটা করলে কি আসছে, হিসেবটা করলে আসছে আলফা 2 টু দি পাওয়ার হাফ এ টু দি পাওয়ার 2 আর হাফ যোগ করলে 5/2 আই ক্যাপ। আর এনারটাও ছবিতে দেখতে পাচ্ছি, এনারটাও আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা গেল কোনটা না, এই ফাই আরটা, ফাই আর সমান এটা পেলাম। আর ফাই এল কত, ফাই এল এর ক্ষেত্রে একই জিনিস লিখবো, তড়িৎ ক্ষেত্র ভেক্টরটাকে লিখলে আলফা। এবার কিন্তু ডিস্টেন্সটা, এল তলের ডিস্টেন্সটা কিন্তু মূলবিন্দু থেকে 2a নয়, ডিস্টেন্সটা a। তাহলে ওই যে বইয়ে যে সমীকরণ দেওয়া আছে ইএক্স সমান আলফা ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, এক্সের জায়গায় আমরা কি লিখবো, এক্সের জায়গায় আমরা লিখবো a। এবার আগে লিখেছিলাম 2a, এবার লিখবো a, তাহলে a টু দি পাওয়ার হাফ। অভিমুখটা তো অবশ্যই আই ক্যাপ ডট, তল ভেক্টরটা হচ্ছে এবার এ স্কোয়ার এন এল ক্যাপ। এই এন এল ক্যাপের অভিমুখ দেখতে পাচ্ছি বইয়ের ছবিতে, বইয়ের ছবিটা অবশ্যই দেখবে, দেখে দেখে ভিডিওটা দেখবা, বইটা পাশে রেখে। এন এল ক্যাপটার অভিমুখটা কিন্তু ঋণাত্মক এক্স অক্ষের দিকে, মানে মাইনাস আই ক্যাপ। তাহলে উত্তরটা গিয়ে দাঁড়ালো মাইনাস আলফা এ টু দি পাওয়ার 5/2 আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, তাহলে -1 হয়ে গেল ডট গুণটা করার পরে। তাহলে এই গেল এল। তাহলে টোটাল ফ্লাক্স ফাই সমান কি, টোটাল ফ্লাক্স ফাই সমান হচ্ছে আলফা 2 টু দি পাওয়ার হাফ এ টু দি পাওয়ার 5/2 মাইনাস আলফা এ টু দি পাওয়ার 5/2। তাহলে হিসেবটা করলে কমন যাচ্ছে আলফা আর এ টু দি পাওয়ার 5/2, পড়ে থাকছে 2 টু দি পাওয়ার হাফ -1। তো হিসেবটা এবার আলফার মান যেটা বলেছে আমি বসিয়ে দেবো। আলফার মান বলেছে 800, এর মান বলেছে 0.1 মিটার। তাহলে 0.1 টু দি পাওয়ার 5/2, 2 টু দি পাওয়ার হাফ -1। এবার ক্যালকুলেটার হিসাবটা করে নিই। 800 ইন্টু 0.1 টু দি পাওয়ার 5/2 ইন্টু √2 -1, হিসেবটা করলে পাচ্ছি 1.047। তো আমি লিখছি 1.05। তাহলে ফ্লাক্সের মান হলো 1.05। যেহেতু আমরা এসআই করছি, তাহলে এককটা কী হবে, এককটা হবে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স। তাহলে এই হলো ফ্লাক্স।
দ্বিতীয় কথা, ফ্লাক্সটার মানটা পজিটিভ, তাহলে বুঝতে পারছি যেহেতু অতিক্রান্ত ফ্লাক্স প্লাস সাইন দেখাচ্ছে, তার মানে কিছু ফ্লাক্স অবশ্যই গোলক থেকে নির্গত হচ্ছে। তার মানে গোলক বলছি, ঘনক, তাহলে ঘনকের মধ্যে অবশ্যই কিছু আধান আছে। সেই আধানের মান কি করে বার করব? আমরা জানি কিউ আধান থেকে নির্গত ফ্লাক্স কত হয়। কিউ আধানের দরুন নির্গত ফ্লাক্স হয় কিউ আধানের দরুন নির্গত ফ্লাক্স ফাই সমান কত হয়? কিউ বাই এপসাইলন। তাহলে আধানের মানটা এখান থেকে কি করে পাবো? আধানের মানটা পাবো ফ্লাক্স গুণিত এপসাইলন করলে। অবশ্যই এখানে বায়ু বা শূন্য মাধ্যম ভাবছি, তাহলে এপসাইলন 0। তাহলে ফ্লাক্সের যে মান 1.05, তার সঙ্গে এপসাইলন 0 8.854 ইন্টু 10⁻12 যদি গুণ করে দিই, তাহলে অবশ্যই আমরা আধানের মানটা কুলম্বে পেয়ে যাব। গুণটা করলে দেখি কত হয়। তাহলে আমি 1.05 ইন্টু 8.854 এই দুটো গুণ করে নিয়ে উত্তরটা পাচ্ছি 9.296, 9.3 লিখতে পারি। এটা হচ্ছে 9.3 ইন্টু 10⁻12 এত কুলম্ব। তাহলে আধানের পরিমাণ কত? 9.3 ইন্টু 10⁻912 কুলম্ব। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। অঙ্কটা টাফ নয়, তো তোমাদের সব কিছুর আগে বলে রাখছি যে সেট 1-এর অঙ্কগুলো অবশ্যই আগে করবা। তার জন্য আমি হেল্প করব। সেট 2-র অঙ্ক জাস্ট চোখে দেখছো মনে হচ্ছে যে স্যারকে বলি, এরকম নয়। সেট 1-এর অঙ্ক কেন শেখাচ্ছি? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। সেট 2-র অঙ্ক নিজে আপ্রাণ চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করার পরে যখন পারবে না, তখন আমি আছি। এই পড়াটা এমন হবে না যে এই অঙ্কটা কেমন লাগছে স্যারকে দিই, তা নয়। সেটা তো আমার প্র্যাকটিস হচ্ছে, আমার উন্নতি হচ্ছে। তোমাদের উন্নতি করতে গেলে অবশ্যই সেট 1-গুলো, যে সেট 1-ও সব আমি করাবো না, বেশ কিছু করাবো কনসেপ্টটা ক্লিয়ারের জন্য, সেগুলো করতে হবে। করে বাকিগুলো করার চেষ্টা করতে হবে, না পারলে আমি আছি। তারপরে উদাহরণের অঙ্ক, সেইগুলো করার সময় উদাহরণের অঙ্কগুলো দেখতে হবে। যেই পারছো না উদাহরণে এরকম অঙ্ক আছে নাকি দেখি, দেখে তার সঙ্গে মিলিয়ে করার চেষ্টা করি। তারপরে সেট সময় থাকলে পারে সেট 2, সেট 3, মানে সেট 3 বলতে হটস বলছি, এই অঙ্কগুলো যেগুলো মনে হচ্ছে দেখি তো একটু কেমন, বা কোথাও এসেছে কোনো পরীক্ষায়, করবা। এবং 1বার 2বার 3বার 4বার বারবার প্র্যাকটিস করতে হবে, বই ঘাঁটতে হবে। তারপরে যখন একান্তই পারবে না, তখন আমি আছি। অঙ্ক যদি এভাবে প্র্যাকটিস না করো, অঙ্ক শিখতে পারবে না। তো যাই হোক, এই দুটো সমস্যা হচ্ছিল, আমি করিয়ে দিলাম। আশা করি তোমাদের এইসব চ্যাপ্টারের সমস্যা, প্রথম দুটো চ্যাপ্টারের সমস্যা সব কিছুই মিটিয়ে দিতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে আমরা বিভবের চ্যাপ্টারে ঢুকবো। ভালো থেকো, আজকে এত দূরই।